অনেক কাল আগে গ্রামে প্রচলিত ছিল, ভোলা বিবি যে পথ দিয়ে চায় সেই পথে ফিরিস না সন্ধ্যায়। রাতে কান্না শুনলে ঘরের বাইরে এসে দিস না হাত। কি বললাম সেটা বুঝতে পারছেন না তো? আমিও এই ঘটনাটি শোনার সময় বুঝতে পারিনি এই প্রচলিত কথাটা। তবে যতই ঘটনার মাঝে ঢুকেছি ততই বুঝেছি এই কথার মানে। তাহলে চলুন আজ আপনাদের সাথেও শেয়ার করি অদ্ভুত এই ঘটনা। আপনাদের জন্য এতদিন যত ঘটনা শেয়ার করছি তার মাঝে এই ঘটনা বেশ কিছু দিক থেকে আলাদা। এটি একটি ভৌতিক আবহের চেয়ে বলা যায় অদ্ভুত কিছু অভিজ্ঞতার মিশেল। আর এই ঘটনার কেন্দ্রে আছেন মাওলানা কালু শাহ ফকির। ভূমিকার বর্ণনা করে চলুন চলে যাই মাওলানা কালু শাহ ফকিরের ঘটনায়। ঘটনার সময়কাল ঠিক বলতে পারেনি ঘটনার কথক, তবে তিনি বলেন দেশভাগের আগের সময়ের একটি ঘটনা। বাংলাদেশ নামে কোনো দেশ তখনও জন্ম নেয়নি। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জমিদারি প্রথা। আজকের বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গ্রামীণ এলাকা, অবারিত ফসলের মাঠ আর বিঘার পর বিঘা ছনের ঘন জঙ্গলের মাঝে বেড়ে ওঠা একটা বাড়ি। সেখানে শুধুমাত্র একটি সম্ভ্রান্ত পরিবার বাস করত। বাড়ির কর্তার নাম ছিল ইসমাইল ব্যাপারী। তাদের ঠিক জমিদার বলা যায় না, কিন্তু গ্রামে তাদের রয়েছে বিশাল জমির মালিকানা। স্বামী আর স্ত্রী মিলে দুজনে বাস করতেন সেখানে, আর চাকর চাকরানি মিলে মোট 10 জনের মতো লোক। তাদের সেই বাড়ির সামনে দিয়ে একেবারে একটা ছোট নদী চলে গেছে, আর নদীর অপর পাড় দিয়ে পায়ে হাঁটা পথ। আর দুই ধারে বিশাল কাশফুলের গাছ, সেই সাথে একটু পর পর বাবলা গাছের সারি। তাদের বাড়ি থেকে নিকটবর্তী গ্রাম বেশ খানিকটা দূরে। জমির আইল ধরে পায়ে হেঁটে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। আর তখন গ্রামের বাজার, যেটা মূলত গঞ্জা ঘাট নামে পরিচিত, সেটাও ছিল কয়েক কিলোমিটার দূরে। আর সেখানে যেতে পাড়ি দিতে হতো বাঁশঝাড় সহ বিভিন্ন গাছের ঘন জঙ্গল। ইসমাইল ব্যাপারী সেই গঞ্জের হাটে ব্যবসা করতেন। সপ্তাহে 2 দিন তার চাকর কয়েকজন সাথে নিয়ে বর্ষায় নৌকা আর শুকনো সময় হেঁটে যাতায়াত করতেন। এমনই এক সময় শীত তখন যাই যাই করছে প্রকৃতি থেকে। চারপাশে তখনও শীতের আমেজ নেমে আসে রাতের বেলায়। ইসমাইল ব্যাপারী একদিন তার 3 জন চাকর নিয়ে চলে গেলেন গঞ্জের ঘাটে। আসবেন পরদিন দুপুরের দিকে। সেদিন ইসমাইল ব্যাপারীর বউ বাড়ি থেকে ঠিক একটু সামনে নদীর পাড়ে তাদের কলা গাছ দিয়ে বাঁধানো ঘাটে গেলেন কাপড় ধুতে। তার সাথে তখন ছিল 3 জন কাজের মহিলা। কাজের মহিলাগুলো 2 জন কলা গাছের উপরে কাপড়গুলো বাড়ি দিচ্ছে, আর একজন হাঁটুপানিতে নেমে কাপড় ধুয়ে দিচ্ছে। ইসমাইল ব্যাপারীর বউ নদীর পাড়ে দাঁড়িয়ে তাদের কাজ তদারকি করছে, তাদের সাথে গল্প করছে। কাপড় ধুতে গিয়ে বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। শীতের এই সময়ে তেমন একটা রোদ থাকে না দিনের বেলা। তার মাঝে সেদিন আবার বাতাস উঠেছে খুব বেশি। নদীর ওপারে থাকা কাশফুলের গাছগুলোতে শিরশির করে শব্দ হচ্ছে। এরই মাঝে কোথা থেকে খুব ক্ষীণ একটা মেয়েলি গলার কান্নার আওয়াজ ভেসে আসে। থেমে থেমে পানিতে নেমে কাপড় ধোয়া সেই মহিলা প্রথমে বুঝতে পারে সে ক্ষীণ কান্নার শব্দ। পানিতে নেমে থাকা সেই মহিলা অপর 2জনের দিকে তাকিয়ে বলে তারা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। কিন্তু অপর 2জন বলে তারা কিচ্ছু শুনতে পাচ্ছে না। এদিকে ইসমাইল ব্যাপারীর বউ তাদের 3জনকে সেখানে রেখে বাড়ি চলে আসে। বিকালে খুব দ্রুত গড়িয়ে যায়। চারপাশে তখন অল্প অল্প ঝিঁঝি পোকার ডাক শুরু হয়। আর দূরে কোথাও ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। ঠিক এমন সময় ইসমাইল ব্যাপারীর বউ চমকে ওঠে কিছু পরিচিত চিৎকারে। তার কাপড় ধুতে থাকা সেই 3জন মহিলা অনেক জোরে হাওয়া করে কান্নার মতো ভয়ার্থ চিৎকার করে বাড়ির দিকে দৌড়ে আসে তারা। তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। মহিলা 3জন একসাথে দৌড়ে যেন হুমড়ি খেয়ে পড়ে। ইসমাইল ব্যাপারীর বউ তাদের জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কাঁপা কাঁপা কান্না জড়িত কণ্ঠে একজন মহিলা বলল, আপনি যখন নদীর পাড় থেকে চলে আসছেন বাড়িতে, তখন আমরা 3জন গল্প করছিলাম আর কাপড় ধুচ্ছিলাম। এর মাঝে আমি একা যে কান্নার আওয়াজটা শুনেছিলাম, তখন সেটা সবাই মিলে শুনতে শুরু করলাম। আমরা কিছুটা অবাক হলাম, এই সময় এখানে কোন মহিলা আসবে কোত্থেকে, আর সে কান্নাই বা করবে কেন। আমরা সবাই মিলে একটুক্ষণ চুপ থেকে কান্নার শব্দটি কোথা থেকে আসছে এটা বোঝার চেষ্টা করলাম। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কান্নার শব্দটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পরে সবাই খেয়াল করলাম নদীর ওপারে সেই হাঁটা পথে এক বুড়ি মহিলা কান্না করতে করতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বয়সের ভারে অনেকটা কুঁজো কুঁজো হয়ে গেছে সেই বুড়ি। পরনে ময়লা সাদা একটা শাড়ি। আমাদের নদীর ঘাটের উপরের বাবলা গাছটায় সোজাসুজি আসতে আমি তাকে ডাক দিয়ে জানতে চাইলাম তা কি হয়েছে, আর এই সময় একা একা এই পথ দিয়ে কান্না করতে করতে সে কোথায় যাচ্ছে। কিন্তু তিনি আমাদের দিকে তাকালেনও না, কথাও বললেন না। আস্তে আস্তে সেই কান্না করতে করতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।
তারপর আমি কিছুটা রাগ করে তার দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি? এই রাস্তায় তো একা কোনো ছেলে মানুষই যায় না এই সময়। তো তোমার কি হলো বুড়ি? কথা কও না, বিশ্বাস করবেন না। সূর্য বুড়ি আমাদের দিকে ফিরে তাকালেন, এত বীভৎস মুখ যা আমরা আগে কোনোদিন দেখিনি। অপর একজন মহিলা বলল, সেই মুখ দেখে মনে হলো বড় বড় কিসব ফোড়া বের হয়েছে, আর সেখান থেকে পাতলা কোনো তরল গড়িয়ে পড়ছে। আর চোখের কোটরে যেন শুধুই দপদপ করে জ্বলতে থাকা কোনো আগুনের শিখা। দেখে মনে হচ্ছিল যেন কোনো কুপিবাতি জ্বলছে চোখ দুটোতে। আমরা দেখে সবাই ভয়ে আটকে গেছি। এর মাঝেই সেই বুড়ি কান্না থামিয়ে আমাদের দিকে তাকিয়ে রাগ হয়ে বলল, মরবি মরবি, তোরা মরবি। এই কথাটা বলার সাথে সাথে একটা পচা গন্ধ কোত্থেকে যেন এসে আমাদের নাকে লাগলো। আর মনে হলো পিঠের মাঝে থাকা সবকিছু যেন গন্ধে উল্টে বের হয়ে আসবে। আমরা তো ভয়ের সাথে সাথে সবকিছু ফেলে চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে এসেছি। এবার ইসমাইল ব্যাপারে বউ সহ সবাই গেল নদীর ঘাটে। সাথে গেল আরো একজন চাকর। নদীর ঘাটে গিয়ে কোথাও সেই গরুর কোনো চিহ্ন মাত্র দেখতে পেল না। নদীর ঘাটে শুধু পড়ে আছে কোথায় ফেলে দেওয়া কাপড় গুলো। ইসমাইল ব্যাপারী বউ তখন তিনজন মহিলাকে সাহস দেওয়ার জন্য বললেন, তোমরা হয়তো ভুল কিছু দেখেছো, কিন্তু তিনি জানেন এই সান্ত্বনা দেওয়া নিরর্থক, কারণ তিনজন মানুষ একসাথে ভুল দেখতে পারে না। তাই কাপড়গুলো নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে এলো। রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমাতে চলে গেল। বাড়িতে বড় করে যে ঘরটা বানানো হয়েছে সেখানে থাকে ইসমাইল ব্যাপারী আর তার বউ। তার ডান পাশের বাড়িতে ঢোকার একটা গেট, সেই গেটের পাশে আরো একটা ঘর তোলা। সেই ঘরে থাকেন কাজের মহিলারা। আর সেটা থেকে আর একটু দূরে একটা বিশাল গোয়াল ঘর। সেই গোয়াল ঘরের পাশের ঘরটায় থাকে রাখাল আর তাদের চাকরের দল। ইসমাইল ব্যাপারীর বউয়ের কে শুয়ে পড়ার একটু পর চোখটা মাত্র লেগে এসেছে। এর মাঝেই পাশের ঘর থেকে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। ঠিক সেই সময় তিনি ঘরে জ্বলতে থাকা কুপিবাতিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে যান। দেখেন কয়েকজন চাকরও চলে এসেছে সেখানে। সেই মহিলাদের ঘরের সামনে এসে জোর করে ডাক দিতেই এক মহিলা দরজা খুলে বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে বের হয়ে কিছু বলার আগে সে মুখ ভর্তি করে বমি করে। আর একটু পর কিছুটা প্রস্ত হয়ে বলে, ঘরের ভেতর সবারই একই অবস্থা, সবার পানির মতো বমি হচ্ছে। সেই সন্ধ্যাবেলা তাদের সাথে যে চাকরটা নদীর পাড়ে গিয়েছিল বুড়িকে খুঁজতে, সে দৌড়ে স্থানীয় বউয়ের কাছে চলে আসে। সেই চাকরটি সবচেয়ে পুরাতন, তার বয়স অনেক বেশি। তার শ্বশুর মশাইয়ের সময় থেকে এই পরিবারের সাথে আছে। তিনি এসে বললেন, মা, আমি বুঝেছি এখানে কি হয়েছে। কে এসেছিল আজ আমাদের এখানে। আমি বুঝতে পেরেছি। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলুন, আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। ইসমাইল ব্যাপারীর বউ তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর এদের এমন অসুস্থ অবস্থায় রেখে এরা তো যাবো কিভাবে? প্রবীণ সেই চাকরটি তখন কিছুটা চিৎকার করে বলল, মা, এখানে আজ জোলা বিবি এসেছিল। তারা যে পথে আসে সে পথে মরণ লেগে যায়। সবকিছু যেন এক নিমিষে ফরফরে পড়ে যায়। তাড়াতাড়ি এখান থেকে চলুন, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। আর এই তিনজনের কথা চিন্তা করে লাভ নেই, ওদের জন্য আমাদের আর কিচ্ছু করার নেই। তারা হয়তো সকাল পর্যন্ত টিকতে পারবে না। সেই রাতেই তারা কয়েকজন মিলে হাতে কিছু লাঠি আর লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে যায় পাশের গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রামে ছিল ইসমাইল ব্যাপারীর অন্যান্য আত্মীয় স্বজনেরা। তারা শুধু একা গিয়ে নতুন বাড়ি করেছিল ওইদিকে, বছর দুয়েক আগে। তারা এই বাড়িতে এসে সারা রাত সবাইকে ডেকে তুলে মোটামুটি ঘটনা জানালো। সেই রাতে আর কারো ঘুম এলো না। সকালে সূর্যটা সাথে পুরো গ্রামে ছড়িয়ে গেল খবরটা। ভয়ে আর কেউ যায় না ওদিকে। পরে দুপুরের দিকে যখন ইসমাইল ব্যাপারী তার লোকজনদের নিয়ে ফিরে আসে, তখন গ্রামে ঢোকার আগে তিনি রাস্তার কাছে লোকমুখে অনেক কথাই জানতে পারেন। তার বউ যে গ্রামে ফিরে এসেছেন রাতে, এটাও জানতে পারেন সেখানেই। তাই তিনি বাড়ি না গিয়ে সোজা আদি বাড়িতে আসেন। বউ এবং তার প্রবীণ চাকরের কাছ থেকে বিস্তারিত শোনেন। তারপরে গ্রামের কয়েকজন যুবক আর চাকররা মিলে সিদ্ধান্ত নেয় ইসমাইল ব্যাপারীর বাড়িতে গিয়ে সে মহিলা তিনজনের খোঁজ নিয়ে আসবে। সবাই কথা মতো দুপুরের পর বের হয়ে তার বাড়ির উদ্দেশ্যে যায়। আস্তে আস্তে বাড়ির দিকে এগোতেই দূরে দেখে তাদের বাড়িতে ঢোকার প্রথম গেটের মুখে সেই মহিলাদের একজন পড়ে যাচ্ছে। কাছেই কিছু মাছি ভন ভন করে উঠছে। দূর থেকে আর বুঝতে কিছু বাকি থাকে না, সেই মহিলা বেঁচে নেই। কেউ আর সাহস করলো না সামনে এগোতে। তারা সেখান থেকে জোরে জোরে ডাকা শুরু করলো তিনজনের নাম ধরে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ মিলল না। সবাই কিছুটা নিশ্চিত হয়ে যায় আর কেউ বেঁচে নেই সেই বাড়িতে। তারা সবাই গ্রামে ফিরে আসে। ইসমাইল ব্যাপারীর পুরোনো বাড়িতে একটা বিশাল পুকুর আছে। সেই পুকুর পাড়ে কয়েকটা তাল আর খেজুর গাছের সাথে আছে বিশাল একটা শিরীষ গাছ। সেই শিরীষ গাছের নিচে অনেক বড় করে বানানো হয়েছে একটা পাঁচালী ঘর। ঘরের উপরের চালাটা ছনের হলেও ঘরের শুধু পুকুরের দিকের বেড়াটা সম্পূর্ণ দেওয়া।
আর বাকি 3 দিকের বেড়াটা 1 ফুট সমান উঁচু করে দেওয়া। ঘরের সামনে ছন দিয়ে চালা দেওয়া একটা বারান্দাও আছে, যেটাকে চালি বলেই ডাকা হতো সেই সময়ে। গ্রামে আগে প্রায় সব অবসরহীন বাড়িতে এই ঘরের প্রচলন ছিল, এটা মেইন বাড়িতে কিছুটা দূরে। গ্রামের গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ লোকজন, গ্রামের পুরুষ এখানে বসে গল্প করতো আর বিভিন্ন দলগত সিদ্ধান্ত নিত। এছাড়া একটা অচানক অতিথি আসলেও তাদের ঠাঁই হতো এই কাচারি বাড়ি। যাই হোক, সেদিন সন্ধ্যায় গ্রামের অনেক পুরুষ মানুষ মিলে সেই ঘরের মাঝে একটা লণ্ঠন জ্বালিয়ে বসে পড়ল। গ্রামের কিছু ছোট ছেলেমেয়েও জায়গা করে নিয়েছে সেই ঘরের কোণে। সবার মনে কেমন একটা ভয়ের ছাপ, আরই কিছু মহিলারাও আছে উৎকণ্ঠায়। এর মাঝে এক প্রবীণ বৃদ্ধ বলে উঠল, শোনো তোমরা, এই ওলা বিবির মতো ভয়ানক আর কিছু নেই। যে গ্রামে যাবে সেই গ্রামে সব মানুষকে সে খেয়ে ফেলবে। আমাদের ভাগ্য এখনো পর্যন্ত ভালো যে ওলা বিবি নদীর ওপার দিয়ে চলে গেছে, তবে আবার যে ফিরে আসবে না তার কোনো ঠিক নেই। তাই বিকেলের আগেই সবাই কাজ শেষ করে ফেলবা, আর সন্ধ্যার মাঝেই খেয়ে শুয়ে পড়বা। ছোট ছোট ছেলে মেয়েদের দিকে খেয়াল করবা, তারা যেন বেশি দূরে খেলতে না যায়। আর রাতে অচেনা কোনো মহিলা লোক গ্রামের দিকে আসলে কেউ তার সাথে কথা বলবে না, ডাকবে না। পাশ থেকে এক যুবক বলে উঠল, তাহলে ইসমাইল ব্যাপারী নতুন বাড়িতে যে 3টা মরা পড়ে আছে, কাল থেকে সেগুলোর কি করবো আমরা? চারপাশে চাপা গুঞ্জন উঠল। ইসমাইল ব্যাপারী হুকে একটা গড়গড় শব্দ করে টান দিয়ে বললেন, সবাই শোনেন, যেহেতু আমার বাড়িতে এই অবস্থা হয়ে আছে, আর আমার গোয়ালে এ সময় গরুও নেই, আমি সব বিক্রি করেছি নতুন জাতের গরু তোলার জন্য, তাই ওই বাড়িতে আর ফিরে যাওয়ার তেমন ইচ্ছে নেই আমি। আর এই লাশগুলো তো আমাদের কেউ কবর দিতেও যাবে না। তাহলে একটা কাজ করা যায়, পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে লাশ সহ বাড়িটা পুড়িয়ে ফেলা যায়। সবাই সেই সিদ্ধান্তে রাজি হয়ে গেল। পরদিন দিনের বেলায় এই কাজ করা হবে। শুধু গ্রামের কিছু যুবক আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে থাকবে। সেই কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে চলে গেল। পরদিন সকালে পেরিয়ে যখন দুপুর হয়ে গেল, তখন নির্দিষ্ট কিছু লোক এগিয়ে গেল ইসমাইল ব্যাপারীর সেই নতুন বাড়ির দিকে। এরপরে তারা এক চাকর ইসমাইল ব্যাপারীর শোয়ার ঘরের একপাশের বেড়া কেটে ভিতরে যেয়ে শুধু প্রয়োজনীয় কিছু কাগজ আর গহনাগুলো নিয়ে চলে আসলো। চারপাশে তখন লাশের পচা গন্ধে ভরে গেছে। বাইরের গেটে পড়ে থাকা লাশটা কয়েকজন যুবক মিলে একটা বড় বাঁশঝাড়ে ছেড়ে দিয়ে অনেক দূর থেকে ধাক্কা দিয়ে ঘরের বেড়ার দিকে পাঠিয়ে দিল। এরপর দূর থেকে একটা কেরোসিন তেল ছিটিয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দিল। সবার চোখের সামনে দপদপ করে জ্বলতে থাকলো ইসমাইল ব্যাপারীর নতুন বাড়ি। সেই সাথে সেই আগুনের কুণ্ডলের মধ্যে পুড়ে যেতে থাকলো 3জন মহিলার লাশ। বাড়ি যখন অনেকটাই পুরো নিশ্চিহ্ন হয়ে গেল, গ্রামের সবাই তখন বাড়ির দিকে চলে আসলো। এর কদিন পর থেকে তারা শুনতে পারলো তাদের আশেপাশে কিছু কিছু গ্রামে মরক লেগেছে। একের পর এক গ্রামে ওলাবিপি মানুষ সাফ হয়ে যাচ্ছে ওলাবিবির কারণে। আর অনেক গ্রামের নাকি মানুষ ওলাবিবিকে দেখেছে, তাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে। শুধু ইসমাইল ব্যাপারীর এই গ্রামে এখনো আসেনি ওলাবিবি। তারা তাদের গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ প্রায় বন্ধই করে দিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর রক্ষা হলো না। তাদের গ্রামের একপাশে একদিন রাতে এলো সেই মরক, যাকে একবার ধরে সে আর উঠতে পারে না। তার জন্য বরাদ্দ হয়ে যায় নিশ্চিত মৃত্যু। এভাবে গ্রামের প্রায় অনেকেই নিশ্চিহ্ন হয়ে গেল এই ওলা বিবির কারণে। গ্রামে গ্রামে নেমে আসলো ভয়াবহ রকমের এক শোকের ছায়া। এভাবে চলে গেল আরো একটি বছর। সবকিছু তখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসলো, কিন্তু ইসমাইল ব্যাপারে সেই নতুন বাড়ি থেকে পরিচিত হয়ে উঠলো পোড়াবাড়ি নামে। কিন্তু এরপর থেকে শুরু হলো সেই গ্রামের আসল সমস্যা। দুপুরে এক রাখাল গেল মাঠে গরুর পাল নিয়ে। এর মাঝে একটা গরুর দল দলছুট হয়ে চলে গেল ওই পুরো বাড়ির দিকে। পুরো বাড়ির ঘর যেখানে ছিল তার পাশের মাটিতে কিছুটা ঘাস হয়েছে নতুন। সেই গরু সেখানে ঘাস খেতে শুরু করলো। রাখাল এটা দেখে কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ এই বাড়িতে ঠিক কি হয়েছে তা গ্রাম শুদ্ধ সবাই জানে। এজন্য সবাই সেই বাড়ি সবসময় এড়িয়ে চলে। রাখাল একবার ভাবলেও দৌড়ে গিয়ে গরুটা ধরে নিয়ে আসবে, কিন্তু একটু পরেই তার মনে হলো না, কোনোভাবেই সেখানে যাওয়া যাবে না। তাই দূর থেকে কিছু মাটির ঢিলা নিয়ে সে গরুটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু গরু অন্যদিকে না গিয়ে ঢিলার আরো ভয়ে আরো বাড়ির সীমানার ভিতরে ঢুকতে শুরু করলো। রাখাল অনেকভাবে চেষ্টা করেও গরুটাকে বাইরে আনতে পারল না। এদিকে সূর্য আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিম আকাশে। রাখালকে এবার সব গরু নিয়ে গ্রামের পথে ফিরতে শুরু করতে হবে, না হলে গরু নিয়ে আস্তে আস্তে হেঁটে গ্রামের দিকে যেতে গেলে সন্ধ্যা নেমে যাবে। রাখাল চিন্তা করলো সে বাড়ি থেকে এক মালিককে ডেকে নিয়ে আসবে,
তারপরে কি হবে সেটা দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। রাখাল সবগুলো গরু রেখে তার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। তারপরে গিয়ে গরুর মালিককে বিস্তারিত সব জানলো। এদিকে মালিক তার কথা শুনে আরো কয়েকজন লোক নিয়ে মাঠের দিকে চলে আসলো। এসে দেখে গরু তখন সেই বাড়ির সীমানার অন্য পাশে গিয়ে ঘাস খাচ্ছে। এদিকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আর দেরি নেই। মালিকের সাথে আসা অন্য লোকটিকে দিয়ে সব গরু বাড়ি পাঠিয়ে দিল। আর রাখাল মালিক চেষ্টা করতে থাকলো সেই গরুকে বাইরে বের করে এনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এর মাঝে চারপাশে যখন একটু আবছা অন্ধকার নেমে এসেছে, ঠিক সেই সময় পোড়া বাড়ির মাছ থেকে গরুটা জোরে টাক ছেড়ে পাগলের মতো একদিক থেকে বের হয়ে দিক বিদিক শূন্য করে ছুটতে লাগলো। গরুটাকে দেখে মনে হলো সে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে আর তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করছে। গরুটা দৌড়ে এসে তাদের পাশ কাটিয়ে চন গাছের মাছ দিয়ে কোথায় যে হারিয়ে গেল, এক মুহূর্তে সেই রেখাল আর গরুর মালিক দুজনের কেউই বুঝে উঠতে পারল না। তারাও এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। শেষে কোনো দিকের গরুটাকে না পেয়ে তারা অন্ধকার নামার সাথে সাথেই বাড়ির দিকে চলে আসলো। গ্রামে এসে সেই কাছারি ঘরের দিকে গেল দুজন। ততক্ষণ সেখানে সন্ধ্যার আড্ডা জমে উঠেছে। তারা সেখানে গিয়ে সবাইকে ঘটনা বিস্তারিত বলল। সবাই বলল রাতের বেলা ওই দিকটায় আর না যেতে। কাল সকালে সবাই মিলে গরুটা খুঁজতে বের হবে। পরদিন সকালবেলা গ্রামের বেশ কিছু লোক চলে গেল সেই পুরো বাড়িটার দিকে গরুটাকে খুঁজতে। সবাই মিলে যখন বাড়িটার কাছে পৌঁছালো তখন দেখলো বাড়ির যেখানে গেট ছিল সে জায়গা থেকে গরুটা প্রথমে ঘাস খাওয়া শুরু করছিল এবং সেখানে গরুটা মরে পড়ে আছে। দূর থেকে দেখেই মনে হচ্ছিল গরুর গলাটা উল্টো দিক থেকে মুচড়িয়ে রাখা আর চোখ দুটো খুলে পড়ে আছে অন্যদিকে। সবাই এই দৃশ্য দেখে ভয়ে আর কাছে যায়নি। পরে সবাই মিলে একটা জমিতে গর্ত করে বাঁশের সাহায্যে গরুর গলা আর পায়ের রশি ফাঁস করিয়ে সেটা দিয়ে গর্তে এনে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপরে সবাই বাড়ি ফিরে আসার পর সেদিন রাত থেকে সেই রাখালের প্রচুর জ্বর আসে আর সে রুমের মাঝে বারবার চিৎকার দিয়ে ওঠে, বলে এই যে আসছে আমাকে ধরে নিয়ে গেল, এই যে আগুন মুখে মহিলা আসছে আমাকে বাঁচাও। এভাবে কয়েকদিন চলতে চলতে সে প্রায় পাগল হয়ে গেল। সারাদিন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়ায় আর এই কথা চিৎকার করে বলে। সবাই এই ঘটনার পর থেকে অনেক ভয় পেয়ে যায়। তাদের কাচারি ঘরে এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনাও চললো। সবাই তারপর থেকে দিনিও সেই পুরোনো বাড়িতে এড়িয়ে চলতে শুরু করলো। এর মাঝে কিছুদিন পর থেকে আবার ঘুরতে শুরু করলো আর অদ্ভুত কিছু ঘটনা। গ্রামে কারো বাড়িতে যদি ছোট বাচ্চা হয় তাহলে সেই বাড়িতে বেঁধে যায় মহাবিপত্তি। রাত হলে সেই নবজাতক শিশুর পাশে এসে জোটে এক মহিলার ছায়ামূর্তি, যেটা অনেক মা তার শিশুর পাশে আবছা দেখেছে। আর সে ছায়ামূর্তিটা এসে চেপে ধরতে চায় বাচ্চাটার গলা। সাথে সাথে সেই বাচ্চা এমন কান্না শুরু করে, কান্না করতে করতে লাল হয়ে দম বন্ধ হয়ে আসে তার। শেষে মসজিদের হুজুর এনে দোয়া করিয়ে ফু দিয়ে বাচ্চা ঘুম করিয়ে নিতে হয়। এই আতঙ্কে সেই গ্রামে যাদের নতুন বাচ্চা হয়েছে তারা সবাই একটা বাড়িতে এসে থাকা শুরু করে এবং পুরুষ লোকেরা সারা রাত জেগে তাদের পাহারা দিতে শুরু করলো। এর মাঝে একদল ছোট ছেলে মেয়ে খেলতে চলে যায় সেই পোড়া বাড়িটা পার করে নদীর পাড়ে। সেখানে সবাই ভর্তি করে খেলছে। এমন সময় কয়েকটা বাচ্চা নদীর পানির মাঝে কেউ হাঁটু সমান কেউ কোমর সমান পানিতে নেমে পড়েছে। হঠাৎ করে অন্য শিশুদের সামনে কোমর সমান পানিতে থাকা একটি শিশু চিৎকার করে এবং বেশি পানির দিকে তলিয়ে যেতে থাকে। অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগে সেই হাত পা ছুটতে ছুটতে তলিয়ে যায় নদীর মাঝে। সব শিশু ভয়ে গ্রামের দিকে দৌড়ে আসতে থাকে আর রাস্তায় যাকেই দেখতে পায় তাকেই থেকে কাঁদতে কাঁদতে সব বলে। এরপর গ্রামের কিছু লোক মিলে বাচ্চাদের নিয়ে যায়। তারপরে বেশ কিছু লোক বাচ্চাদের দেখানোর জায়গায় নেমে পড়ে। পানির মাঝে তারা অনেক খোঁজাখুঁজি করে বাচ্চাটার কোনো চিহ্ন পায়নি। সেদিন সন্ধ্যা হয়ে অন্ধকার নামার ফলে সবাই বাড়িতে ফিরে আসে। আর পরদিন আবার খোঁজ করবে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন সবাই যখন আবার সেখানে যায় সেই বাচ্চার খোঁজে, তখন গিয়ে তারা দেখতে পায় সেখানে সেই পোড়াবাড়ির নদীর ঘাট ছিল। সেখানে সেই বাচ্চাটা কোমর থেকে উপরের দিকে মাথা পর্যন্ত নদীর পাড়ে মাটির উপরে পড়ে আছে আর কোমর থেকে পা পর্যন্ত পানির মাঝে। তারা সবাই দৌড়ে যায় সেই শিশুটির দিকে। অপুর হয়ে থাকা শিশুটিকে একজন লোক চিৎ করে সরাতেই বুঝতে পারে শিশুটি আর এই দুনিয়ায় নেই। তার চারিদিকে কান্নার রোল পড়ে যায়। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো শিশুটির পেটের মাঝে কোনো পানি নেই। একটা শিশু যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার পেটে পানি থাকবে, কিন্তু এই শিশুটির তেমন কিছুই হয়নি। আর ভয়ের ব্যাপার হলো শিশুটির ডান পায়ে একটি হাতের ছাপ স্পষ্ট, যেন কেউ একজন খুব শক্ত করে তার পা ধরে একটা হ্যাচকা টান দিয়েছে। তবে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় একটা ব্যাপারে, শিশুর গলায় প্রায় 4 আঙ্গুলের দাগ আর সেই দাগের জায়গাগুলো যেন হালকা পুড়ে গেছে, এমন যেন গরম লোহা দিয়ে কাউকে ছেঁকা দিলে যা হয়।
সবাই সেই দাগটি দেখে ধারণা করে কিছু একটা তাকে পানির মাঝে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলে, যার জন্য শিশুটির পেটে কোনো পানি নেই, কারণ পানি খাওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এভাবে পানির মাছ থেকে কি টেনে নিয়ে গেল, আর কে তার গলা টিপে মেরে ফেলল? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। এরপর থেকে সবার মাঝেই আবার চাপা একটা ভয় শুরু হয়, আর মাঝে মাঝে গ্রামে আবার শুরু হলো রাতে নতুন এক ঘটনা। অনেকেই একটা মহিলার অবয়ব দেখতে শুরু করল। রাতের বেলা একা থাকলেই কেউ দেখতে পায় একটা ছায়ামূর্তি ভেসে যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা দিয়ে, আর সাথে একটা ক্ষীণ কান্নার আওয়াজ। গ্রামের মানুষের এমন অবস্থা হলো যে কেউ আর কোনো জরুরি কাজ ছাড়া সন্ধ্যার পরে বাড়ির বাইরে বের হয়, আর বের হলেও লণ্ঠন হাতে কয়েকজন একসাথে বের হয়, যার মাঝেই গ্রাম থেকে আরো দুইটা বাচ্চা হারিয়ে যায়। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই পোড়া বাড়ির আশেপাশে। তাদের সেখানে কে নিয়ে যাচ্ছে বা তাদের সাথে কি হচ্ছে এর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। কিন্তু সব শিশুর গলায় সেই পরিচিত আগুনে পোড়া আঙ্গুলের ছাপ। এভাবে যখন গ্রামের সব লোক প্রায় ভয়ে আর আতঙ্কে দিশেহারা হয়ে গেল, ঠিক সেই সময় ইসমাইল ব্যাপারীর বাড়ির কাছারি ঘরে দেখা মিলল কাঁটাতারি ভর্তি মুখের সাদা পাঞ্জাবি পরা এক অচেনা লোকের। তিনি যখন গ্রামের সেই কাচারি ঘরে এসে বসেছেন, তখন সন্ধ্যা। গ্রামের অনেক লোক তাকে ঘিরে বসে। তিনি বললেন তার নাম মাওলানা কালু শাহ ফকির। তিনি ভবঘুরে মানুষ। এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়ানোই তার নেশা, আর বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নামাজ কালাম পড়েই তার জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়ে দিতে চান। তবে এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাগল ছেলেকে দেখে তিনি এদিকে আসেন, আর সেই পাগল ছেলে পিছু নিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করেন। এরপর ইসমাইল ব্যাপারী তাকে গ্রামের ওলা বিবি আশা সহ সবকিছু খুলে বলেন। রাখাল কি করে পাগল হলো সেটাও জানান। তারপরে গ্রামের বাচ্চা শিশু নিয়ে উৎকণ্ঠা, তাদের অসাধারণ মৃত্যু নিয়ে বিস্তারিত কথা বলেন। সব শুনে মাওলানা কালু শাহ ফকির কিছু সময় চুপ করে থাকেন। তারপরে চোখ বন্ধ করা অবস্থায় সবার উদ্দেশ্যে বলতে শুরু করেন, এই গ্রামে একটা খারাপ কিছু নজর পড়েছে। আমি সেটা গ্রামের মাঝে ঢুকতে ঢুকতেই বুঝতে পেরেছি। আল্লাহর দয়ায় তার কালামে প্রদত্ত কিছু দক্ষতা আমি পেয়েছি। আল্লাহর রহমতে আমি সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। মাওলানা মাওলানা কালু শাহ ফকির সেদিন থেকেই থাকতে শুরু করেন ইসমাইল ব্যাপারীর সেই কাচারি ঘরের মাঝে। পরদিন গ্রামের কিছু লোককে সাথে নিয়ে নিয়ে সেই পুরনো বাড়িটা দেখতে গেলেন। বাড়ির চারপাশে তিনি বিড়বিড় করে কি যেন বললেন, আর ভালো করে সবকিছু খুঁটিয়ে দেখলেন। সেখানে তিনি বারবার কাছে গিয়ে উপর হয়ে মাঠে কিছুটা মাটি তুলে নিলেন, তার নাকের কাছে এনে শুকলেন। তারপরে সেই মাটি তিনি দ্রুত হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার লোকদের মধ্যে ফিরে আসলেন। সেদিন তিনি কাচারি ঘরের সন্ধ্যার আড্ডায় বসে বললেন, এখানে কিছু বড় রকমের সমস্যা আছে, আর এটা কাটানোর জন্য আমার কিছু জিনিসের দরকার হবে। ইসমাইল ব্যাপারী বললেন, আপনার কি কি জিনিস দরকার আমি কি জানো, আমি সব কিছুর ব্যবস্থা করে দেবো। মাওলানা কালু শাহ ফকির বললেন, আমার কিছু চালের গুঁড়া লাগবে, সাথে একটা মাটির পাতি, কিন্তু সেটা হতে হবে শুধু কাঁচা মাটি দিয়ে বানানো, যা এখন পুরোনো হয়নি। আর সেই সাথে লাগবে কিছু কালো জিরা। যে দোকানদার উত্তর দিক হয়ে তার দোকানে বসে তার দোকান থেকে কালো জিরা কিনতে হবে। তারপর থেকে প্রথমবার দোকান খোলার সাথে সাথে সেদিন যেন সে দোকান খোলার পরপরই আপনি তার কাছ থেকে কালো জিরা নিয়ে আসতে পারেন। পরদিন তার কথা হলো সবকিছু নিয়ে আসা হলো। যথারীতি সন্ধ্যায় কাচারি ঘরে দাঁড়ানোর মতো জায়গা নেই, এত মানুষজন। মাওলানা কালু শাহ ফকির বললেন, গোলাপীর সেই পুরোনো দিন ওই বাড়িতে ছিল এমন একজন মানুষ আমার লাগবে, আর তাকে বাকি কাজটা করতে হবে। তাকে সে বাড়িতে যেতে হবে। ঘটনা যেদিন ঘটেছিল সেই সময়ের আশেপাশে একটা সময়, আর আমি যা যা বলবো ঠিক সেভাবে পালন করতে হবে। ভয় পেলে চলবে না। একজন সাহসী লোক হোক। পরে সবার সম্মতিতে সেই প্রবীণ বৃদ্ধ চাকরকে রাজি করানো হলো। সেই বৃদ্ধ চাকর বলল, আমার তো বয়স হয়েছে, আর কিছুদিন পরে তো এমনি মরে যাবে। তবে আমার এই ছোট্ট জীবনে এই গ্রামের কোনো উপকার করতে পারি, তবে তা যেন আমার মনেও শান্তি। এরপরে মাওলানা কালু শাহ ফকির বললেন, আমি আপনাকে এই মাটির পাতিলে আলো চালের আটা আর কালো জিরা ভরে দেব। আপনি আপনাকে এটা নিয়ে গিয়ে সেই বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিয়ে আসতে হবে। তখন চারপাশে অনেক কিছুই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকে পাত্তা দেওয়া চলবে না, আর ভয় পাওয়াও চলবে না।
আপনাকে আপনার কাজ ঠিকমতো করে আসতে হবে। আর আসার সময় সেই বাড়ির সীমানার কোনো জায়গা থেকে ৩ মুঠ মাটি বা বালি তুলে আনতে হবে এবং সেটা রাখতে হবে এই পাতিলে। প্রবীণ সেই চাকরটি সাথে সাথেই রাজি হয়ে যায়। তারপরে রাতে ছিল ভরা পূর্ণিমা। আকাশে তখন থালার মতো গোল চাঁদ। মাওলানা কালো শাহ ফকির পাতিলের মাঝে সবকিছু ভালো করে মিশিয়ে তার উপরে কিশোর জন্য করে মনে মনে বিড়বিড় করে ফুঁকিয়ে দিলেন। তারপর প্রবীণ সেই চাকরের হাতে দিয়ে সেটা তার শরীরে বেশ কয়েকবার ফু দিলেন। তারপর মাওলানা কালু শাহ ফকির বললেন, এখন তুমি যাও। তুমি যা যা বলেছি সব ঠিক মতো করবে। তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আমি তোমার শরীর বন্ধ করে দিয়েছি। আরেকটা কথা বলে রাখবে, আসার সময় যা কিছুই হয়ে যাক না কেন তুমি পিছনে ফিরে তাকাবে না। প্রবীণ লোকটি সবকিছু নিয়ে বের হয়ে যায় কাছারি ঘর থেকে। এরপরে সবাই অপেক্ষা করতে থাকে কখন ফিরে আসবেন তিনি আর কি হয় তার সাথে। সবার অপেক্ষার অবসান ঘটে রবীন চাকরটি ফিরে আসে প্রায় ঘন্টাখানেক পরে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আর সারা শরীর যেন ভয়ে কাঁপছে। পুরো ঘেমে একেবারে গোসলের মতো অবস্থা। তারপরে তিনি বলতে শুরু করলেন, আমি যখন পাতিল নিয়ে কাছারির ঘর থেকে বের হয়ে যাই তখন বাইরে জ্যোৎস্না আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি পাতিল হাতে নিয়ে মাঠের মাঝে দিয়ে যতই সেই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন কিছু একটা মনে হচ্ছে আমার পা ভেঙে ধরছে। আমি কিছুতেই হাঁটতে পারছি না সেই বাড়িটার দিকে। অনেক কষ্ট করে আমি সেই বাড়ির দিকে যাই। তখন দেখতে পাই কয়েকজন বাচ্চা ছেলে বাড়ির চারপাশে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের দৌড়ে বেড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তারপরে একটু অবাক হয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আমি বাড়ির পাশে গিয়ে দাঁড়াতে এসব বাচ্চাগুলো কোথায় মিলিয়ে গেল, আর আমার পুরো শরীর অসহ্যকর একটি গরম তাপ অনুভব করতে লাগলাম। যেমন আগুনের অনেক কাছে দাঁড়িয়ে থাকলে শরীরে তাপটা এসে লাগে। আমি তাড়াতাড়ি করে পাতিলের মাঝে থাকা আলো চালের আটা এবং কালো চিটাগুলো মুখে ভরে নিয়ে বাড়ির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটানো শুরু করলাম। ঠিক তখনই বাড়ির মাঝে থেকে ভেসে আসতে লাগলো কয়েকজন মহিলার একসাথে কান্নার আওয়াজ। প্রথমে আমি কান্নার আওয়াজ শুনে কিছুটা ভয় পেয়ে যাই। তারপরে জোরে হাত চালাতে শুরু করি। এর মাঝেই দেখি বাড়ির উপরে একটা কালো মহিলা মানুষের অবয়বের মধ্যে বাতাসে বসে রাখছে। ভয়ে আমি এগিয়ে এসে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি দ্রুত এগুলো ছেটাতে লাগলাম। যত সময় যাচ্ছিল কান্নার আওয়াজ ততই বাড়ছিল। আমি সাথে সাথে এগুলো ছেটানো শেষ করে ফেললাম। তারপরে যেই বসে পাতিলের মাঝে সেখান থেকে মাটি তুলতে নিয়েছি তখনই আমার চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল আমাদের বাড়িতে কাজ করা সেই ৩ জন মহিলার মধ্যে সবচেয়ে কম বয়সী মহিলার নাম। সেজন্য কয়েক সেকেন্ডের জন্য আমার সামনে এসে হাওয়ায় মিলিয়ে গেল। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পাতিল হাতে তোল নিয়ে এক দৌড় লাগালাম গ্রামের দিকে। আর পেছন থেকে ভেসে আসতে লাগলো কিছু করুণ কান্নার আওয়াজ। কথাগুলো বলে সেই প্রবীণ চাকরটি তার হাতে থাকা পাতিল এগিয়ে গেল মৌলানা কালো শাহ ফকিরের দিকে। মাওলানা কালু শাহ ফকির সেটা হাতে নিয়ে বলতে শুরু করলেন, আসলে আপনাদের বাড়িতে যে ৩ জন কাজ করতেন তাদের মধ্যে একজন ছিলেন সন্তান তার বাবা। তাদের এইভাবে সেই রাতে ফেলে আসার জন্য একটা চাপা কষ্ট নিয়ে মারা যায় তারা। আর সেই কারণে কোনো একটা বাসনা পূরণে গ্রামে বা বাচ্চাদের উপর তারা প্রতিশোধ নিতে শুরু করে। আর এটা আসলে বিশ্ব কোনো জিন বা যেকোনো কিছুই হতে পারে, যার যার বিশ্বাসের দিক থেকে আছে। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। কারণ এই দুনিয়ায় এমন কিছু রহস্য আছে যা সবসময় প্রকৃতি মেনে নেওয়া যায় না। আর সেগুলোকে তাদের মতো করেই নিজের মতো রেখে দেওয়া ভালো। এই পাতিল আমি আমার নিয়ম মেনে তার মেঝেতে চেয়ে পানির নিচে তলিয়ে দিয়ে আসবো। আশা করি আর কোনো সমস্যা হবে না আপনাদের। এরপর থেকে আসলেই সেই গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। এদিকে কিছুদিন পর সেই পাগল হয়ে যাওয়া রাখাল ছেলেটা আস্তে আস্তে স্বাভাবিক জীবন ফিরতে শুরু করে। এদিকে মাওলানা কালু শাহ ফকির কে ইসমাইল ব্যাপারী তার কাছারি ঘরের পাশে একটা ঘর খুলে দেন থাকার জন্য। প্রতিদিন সন্ধ্যার সময় সেই কাছারি ঘরের মাঝে ও বারান্দায় ছেলে বুড়ো সবাই আড্ডায় যোগ দেয়। টিমটিমি করে জ্বলতে থাকা লণ্ঠনের মাঝে মাওলানা কালু শাহ ফকিরকেও দেখা যায় সেখানে। সবাই তাকে ঘিরে থাকে। আর তিনি প্রায় সন্ধ্যায় সবাই দেখে নন তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব অভিজ্ঞতার কথা।